একটা অভিযোগ এসেছিল মুনিয়াই করেছিল যে প্ল্যানিং করে বা তাকে ফাঁসানো হয়েছে। আপনি প্রমাণ যদি থেকে থাকে আপনি সেটা নিয়ে আসেন। আমি জানতাম না উনি রিয়েল ডক্টর না, আমি বিশ্বাস করেছিলাম। তিনি প্রথমে বলেছেন উনি ব্রেন স্টুমার হয়েছে। আমি বলছি স্টুমার, বিভিন্ন ছেলে ছেড়ে দিচ্ছিল। আমি পলাতক ছিলাম। মুনিয়া প্রসঙ্গে আসতে চাই, আপনার বহুল আলোচিত একটা ইন্টারভিউ ছিল মুনিয়া ছাড়া আমার অনেক পরিচয় আছে আসলে। না মুনিয়া, আপনি তো আর মুনিয়া না, কিন্তু ওই যে মুনিয়ার যে ইন্টারভিউটা নিয়েছিলেন, আমার মনে হয় ইন্টারভিউ কয়জন দেখেছে আমি জানি না, কিন্তু ওই ক্লিপসটা যে ওটির মিনিং কি, একটা অভিযোগ এসেছিল মুনিয়াই করেছিল যে প্ল্যানিং করে বা তাকে ফাঁসানো হয়েছে বা কেটে কুটে দেয়া হয়েছে। ওনার সাথে আমার পরিচয়, ওনাকে আমি খুব রেসপেক্ট করি এবং ওনার জন্য লাস্ট আমি কয়েকদিন আগে কেঁদেছিও। সেটা কেন কেঁদেছি আমি একটু পরে বলছি। ওনাকে আমি যে ওনার সাথে যে আমার শোটা, বেসিক্যালি ওনার সাথে কথা হয়, উনি হচ্ছে বের হয়ে জেল থেকে বের হয়ে একটা স্ট্যাটাস দেয় যে আমি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার সাথে অবিচার করা হয়েছে। তখন আমার সাথে ওনার কথা হয় এবং উনি আমাকে বলে যে আপু প্লিজ আমাকে হেল্প করো, আই এম ইন ডেঞ্জার। পুলিশ আমাকে বিভিন্নভাবে আমার ল্যাপটপ নিয়ে যাচ্ছে, আমার কাছে রেকর্ডিং আছে সেগুলো, ল্যাপটপ নিয়ে যাচ্ছে, আমার মোবাইল নিয়ে যাচ্ছে, আমি আসলে রিয়েল ডক্টর, আমাকে ফাঁসানো হয়েছে। আমি ফোনে অত কিছু বুঝি নাই, উনি আমার সাথে কথা বলে। আমি ওনাকে বলছি আপনি আমার সাথে দেখা করেন, আপনি কি হেল্প চাচ্ছেন, আপনি আমার সাথে দেখা করেন। একদিন দেখা করারও প্ল্যানিং ছিল, উনি অনেক লেট করেছিল, আমার শো ছিল, আমি দেখা করতে পারি নাই, শো এর আগের কথা বলছি। আমি তখন বলছি আপু পরশুদিন তো শো আছে, আপনি যেহেতু বলেছেন আমি শো এর ডেট ফেলাইছি, তো ঠিক আছে আজকে যেহেতু দেখা হলো না, আপনি পরশুদিন একেবারে আসেন, একটু আগে এসেন, আমি কথা বলে নেব, আপনি প্রমাণ যদি থেকে থাকে আপনি সেটা নিয়ে আসেন। তো উনি পরের দিন এসেছে এবং প্রমাণস্বরূপ ওনার একটা বান্ধবীকে নিয়ে আসছে, যার ইন্টারভিউ আমি নিয়েছি। এবং তিনি আমাকে বলেছেন যে আপু এই যে প্রমাণস্বরূপ আমার কলিগ প্রথমে বলেছে, উনি আসলে সহপাঠী ইংলিশটা কি সেটাও মনে হয় জানেন না, সরি আমি এইভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা। তো উনি ওনার কলিগকে নিয়ে আসছে না সহপাঠীকে নিয়ে আসছে। তো উনি বলেছে ওনারও ইন্টারভিউ, উনি কিন্তু বলেছে ওনার ইন্টারভিউ নিতে। তো আমি বিলিভ ইট অর নট তানভীর ভাই, এটা আমি কোথাও কখনো বলি নাই, আমি জানতাম না উনি রিয়েল ডক্টর না, আমি বিশ্বাস করেছিলাম। আমি ডাক্তার হিসেবে নিয়ে আসছি। একটা মেয়ে যখন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে আপু আমাকে বাঁচাও, আমার যেহেতু সেই মিডিয়াতে আমি আছি, তো সেই স্কোপটা যেহেতু আমার আছে, তো আমি একটা মেয়েকে হেল্প করবো না? আপনি হলে করতেন না? আপনি যদি একটা ছেলে হতেন, ছেলেকে হেল্প করতেন যদি কোনো বিপদে পড়ে। আমি যখন তাকে হেল্প করতে গিয়েছি, আমি বলেছি, আমি তাকে না দেখেও না বোঝা যায় না, বিশ্বাস করেন। উনি খুব সুন্দর করে অ্যাপ্রন ট্যাপ্রন পরে আসে, অনেকে বলেছে আমি নাকি অ্যাপ্রন পরিয়েছি, ওরাও পরে বলেছে আমি নাকি অ্যাপ্রন পরি। আমি অ্যাপ্রন কোথায় পাবো? আমি শুটিংয়ে অ্যাপ্রন কোথায় পাবো? ও অ্যাপ্রন পরে আসছে। আমি বলছি ঠিক আছে বসেন। বসার পরে ওনার বান্ধবী বলছে আমিও ইন্টারভিউ দেবো। তো উনি যখন বসছে তখন আমি শিওর ছিলাম উনি ডাক্তার, আমি একটা মেয়েকে হেল্প করতে যাচ্ছি। তো উনি পেশেন্ট, তারপরে কি জানে বলতেছিল বুঝছেন, তারপরে ওই যে কি মানে মেডিকেলে মনে হয় ইয়ারটা কোনো একটা ঝামেলা আছে, আবার কি করছে না করছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন আমি হচ্ছে একজন ফার্মাসিস্টের মেয়ে, আমার বাবা ফার্মাসিস্ট, অনেক বছর ধরে ওষুধ বিসুখ তারপরে এগুলোর সাথে আমি পরিচিত মোটামুটি, ডাক্তারি টার্মস। তো আমি ওনাকে যখন মনে হয়েছে যে আমার যখন সন্দেহ হয়েছে উনি রিয়েল ডাক্তার না, তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি আচ্ছা আপনি যদি রিয়েল ডাক্তার হয়ে থাকেন, আবার যে প্রথমে বলে এমবিবিএস করতেছে, তারপর বলে ইন্টার্নি করছে, মানে সব আকাশের উপর দিয়ে যাচ্ছে। মানে হচ্ছে ইন্টারভিউ নেওয়ার সময় আপনি মোটামুটি ক্লিয়ার হলেন যে সামথিং রং। তখন আমি কনফিউজ ছিলাম, কখন বুঝেছি আমি বলি, ও একটা প্রমাণস্বরূপ একটা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসেছে একজন ব্যক্তির। তিনি প্রথমে বলেছেন উনি ব্রেন স্টুমার হয়েছে। আমি বলছি স্টুমার, ব্রেন স্টুমার, ব্রেন স্ট্রোক, কি জানি বলছে। হ্যাঁ, ক্লিপটাও ভাইরাল হয়েছে। তখন আমাকে ওটা দিয়েছে, দেওয়ার পরে আমি পড়ানোর পরে দেখলাম সুইসাইডাল কেস। আচ্ছা, সুইসাইডাল কেস। আমি তো কতটুকু ডাক্তারি টার্মস অল্প হলেও জানি, যদিও আমি ডাক্তার না। আমি ওনাকে দিয়েছি আপনি পড়েন। উনি তখন বলতেছে কি ইষ্টু পরে আমি শিওর হয়ে গেছি সে ডাক্তার না। প্রমাণ করার জন্য, যেহেতু দর্শকদেরকে প্রমাণ করতে হবে, তখন আমি জিজ্ঞেস করেছি যে বলেন যে আইসিইউ ফুল মিনিং কি, ওটির ফুল মিনিং কি। অ্যান্ড দেন সে তখন আসলে এরকম উল্টাপাল্টা কথা বলছিল, ওটি করাইতে হবে, আইসিইউর ফুল মিনিং কি জানি বলেছিল। তো এটা হচ্ছে রিয়েল স্টোরি, মরাল অফ দ্য স্টোরি। ওনার বান্ধবীর কথাটা বলি, ওনার বান্ধবী যখন আফটার দ্য শো উনি বলতেছে আপু শো তো অনেক ভালো হয়েছে, আমি তো আমার সবকিছু প্রমাণ করতে পেরেছি না? বলছে হ্যাঁ সবকিছু। উনি তখনও বুঝে নাই যে উনি ঝামেলায় পড়ছে, ধরা খেয়েছে। আমি বলছি ঠিক আছে আপনারা চলে যান। ওনার বান্ধবী বলে আমি ইন্টারভিউ দেবো না। উনি উঠলো, ওঠার পরে আমার কাছে সব কিছুর কিন্তু বিহাইন্ড দ্য সিন আছে। উনি উঠলো, ওনার পরে তখন ওনার বান্ধবীর সময় আমি একটু বুঝে গেছি যে ওনার বান্ধবীও না। তখন আমি ওনাকে যে কোয়েশ্চেনগুলো করেছি উনি উত্তর দিতে পারেনি এবং তারপর আসলে
আচ্ছা, এটা তো হচ্ছে আমরা অনেকটা আমি স্ক্রিনেও তারপরেও জানি দেখেছি। না ওনারা এখনো রিয়েল ডাক্তার নাকি, এটা নিয়ে কেউ কোনো তদন্ত করেছে কিনা আমি জানি না। এটা তো শুনছিলাম মুনিয়ার অন স্ক্রিনের গল্প, কিন্তু এরপরে আরো কিছু হয়েছিল নাকি? হ্যাঁ, পেছনে গল্প আছে। এবং আরেকটা বিষয়, সবাই আমাকে বলে যে আমি এত ধৈর্য ধরেছি কিভাবে ওখানে, কারণ আমি তো আসলে জানতামই না উনি যে ভুয়া ডক্টর। তো আমি না অবাক হচ্ছিলাম, একটা মেয়ে এইভাবে কেঁদে কেঁদে আমাকে মিথ্যা কথা বলে, মানে ও একটা করে উত্তর দিচ্ছিল, আমি হা করে তাকাইছিলাম যে মানে ওটা কিন্তু আমার রিয়েল ফেস ছিল, এবং ও কারণেই আমার আসলে এক্সপ্রেশনটা এরকম ছিল। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এই যে এত মানুষের ইন্টারভিউ নিয়েছেন, মজার কোনো গল্প বলা যায় কিনা যে হ্যাঁ এই জিনিসটা ভালো লেগেছিল, বা এরকম কোনো শেয়ার করার মতো কিছু? আচ্ছা, মজার ঘটনা হচ্ছে আপনি আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলেন যে ওটার পরে আমি মুনিয়া ইস্যুতেই আসছি, যেহেতু মানুষের ওই শোটার পরে হচ্ছে আমি পলাতক ছিলাম। কেন? পলাতক ছিলাম হচ্ছে আমাকে ফোন দিয়ে বিভিন্ন ছেলে, আচ্ছা, আমার নাম্বার কোথায় পেয়েছে জানি না, হয়তো বা গেস্ট দিয়েছে কিনা আমি জানি না, বিভিন্ন ছেলে থ্রেড দিচ্ছিল। হ্যাঁ, এবং আমি তো বাইক চালাই, তো আচ্ছা। বাইক চালানোর পরে এখন আমাকে বলছে আমাকে বাইকের পেছন দিয়ে ধাক্কা দিবে। হ্যাঁ, তুমি কি করছো এই সেই, মানে তুমি কেন মুনিয়ার এই ইন্টারভিউটা নিয়েছো? ভাই, মুনিয়া তো খুশি হয়েছে ওর ইন্টারভিউটা নিয়েছে, বিশ্বাস করেন। ও যাওয়ার পথেও আমাকে থ্যাংক ইউ দিয়ে গেছে। তারপরে কি হলো আমি বুঝলাম না, যে মানে জাতি যেভাবে নিবে ও বুঝতে পারে নাই। তো আমাকে অনেকভাবে থ্রেট দেয়। তখন আমার আম্মু বলেছে তোমার আর এগুলো করা লাগবে না, তুমি আজকে থেকে যাবা না, এবং আমাকে নিয়ে আমার খালার বাসায় চলে গেছিল। আমাকে ফোনেও কিন্তু উনি বলেছে এবার তোমার কি করি, তোমার চ্যালেঞ্জ আচ্ছা মুনিয়া, চ্যানেলের কি করি তোমাকে দেখে নেবো, এই সেই অনেক কিছু। তো আমি না ওর কথাই আসলে ওরকমভাবে ইয়ে হয়নি, কিন্তু ওই ছেলেগুলো যে আমাকে বিভিন্ন, আমি তো একটা মেয়ে, বিভিন্নভাবে থ্রেট দিচ্ছিল যে একজন যদি আমাকে একটা কিছু দিয়ে চাপা দেয় তাহলে তো আমি আসলে মরে যাবো, এটার পেছনে ধর কিছু নেই, তাই না? আচ্ছা। তা আমিও যেহেতু ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এরকম ইস্যু, তো আমি করেছিলাম কি, আমার মা আমাকে নিয়ে বড় খালার বাসায় চলে গেছিলো এবং বলছে তোমার অফিসে যাওয়া বন্ধ। পরে আমাকে অফিস থেকে ফোন দেয়, বলে তুমি আসো পাগলি, মানে আমার অফিসের, আমি যেই চ্যানেলের কথা বলছি তারা খুবই কোঅপারেটিভ, তারা আমাকে নিয়ে এসে বোঝায় কিচ্ছু করতে পারবে না, আমরা তো আছি, আমরা গাড়ি সাপোর্ট দেবো, এই দেবো। পরে আমি আবার অফিসে যাই। কতদিন ছিলেন পলাতক? হ্যাঁ, 2 দিন। 2 দিন, তো বেশি দিন না তো। এখন আমি বিব্রতকর ঘটনায় আসতে চাই। ইন্টারভিউ নিচ্ছেন, নাম বলবো না, কিন্তু আসার পরে মুনিয়াবাদে কোনো আপসেট হয়েছেন, বা ইন্টারভিউ নিতে গিয়ে বিব্রত হয়েছেন, বা আপনার কাছে ভালো লাগেনি যে এরকম একজন মানুষ থেকে আমি এই ধরনের বিহেভ আশা করিনি, এমন কোনো গল্প? না, সবসময় আপসেট হই তানভীর ভাইয়া, সবসময় আপসেট হন? সবসময়, সবসময়। কারণ আপনিও এটা ভালো করে জানবেন, আপনি যেহেতু ডিজিটাল সেক্টরে আছেন, মানুষকে কাজ করতে যাই, মানে আফটার আমি যখন শোটা করে ফেলি, ডিজিটাল সেক্টরটা কিন্তু আলাদা, এডিটটা করে আলাদা, ক্যাপশনটা দেয় ডিজিটাল মিডিয়া, যেটা করে যে চিত্তাকর্ষক ক্যাপশন দেয় যেন ওই কন্টেন্টটায় মানুষ ঢোকে, কিন্তু ভিতরে কিন্তু ভালো একটা জিনিস, একটু ক্যাচি, একটু ক্যাচি কিছু একটা দেয়। তো আমি যখন, যেমন লাস্ট বলবো আমি নামটা, আচ্ছা যাই হোক, আচ্ছা বলি, মাহি আপনি চিনবেন, মাহি এবং তার হাজবেন্ডের নাম আমার মনে নেই, ওনাদের একটা বাচ্চা মারা গিয়েছিল, না চিত্রনায়িকা, ওনাদের একটা বাচ্চা মারা গিয়েছিল, আচ্ছা আচ্ছা, যাকে আমরা জিন আপা বলেছিলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওনার যখন কাজটা, ওনাকে নিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক হয়েছে, ওনার কাজটা করেছি আমি কিন্তু খুব পজিটিভ ওয়েতে করেছি, যে ওনার একটা বাচ্চা মারা গেছে এবং সত্যি সত্যি মারা গেছে, সেটা আমার খুব খারাপ লেগেছে। করার পরে আমি যখন নিয়ে আসলাম, আসার পরে এডিট করলো, করার পরে ওরা যখন দিল, তখন ওই মাহিকে চিনবে কিভাবে, সবাই তো আসলে ওইভাবে চিনে না, তখন বলেছে জিনাপার আসলে এটার পেছনের কাহিনীটা কি, এভাবে আসলে ডিজিটাল মিডিয়া দিয়েছে। আমি তখন ডিজিটাল মিডিয়ার সাথে ঝগড়া করতে পারি না, তখন মাহি আপুর সাথে আমার কথা হয়েছে, আপুকে আমি বুঝাইছি যেটা আমি করিনি, কিন্তু উনি হয়তো বা আমার সাথে রাগ করেছে। এরকম শুধু মাহি আপা না, সবার সাথে হয়েছে বেশিরভাগই, কারণ ডিজিটাল মিডিয়া আর আমি যে আলাদা, এই বিষয়টা আসলে কাউকে বুঝাইতে পারি না। তাহলে আজকে ক্লিয়ার করে দিতে পারেন? হ্যাঁ, আজকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি যে শোগুলো করি আমি খুব পজিটিভলি করি, আপনারা শুধু উপরে ক্যাপশন দেখে আসলে যাচাই করবেন না, ভেতরে ঢুকবেন। এবার একটু আপনার ক্যারিয়ার থেকে ব্যক্তি লাইফে চলে আসি। মানুষজন কমেন্টস করেছে, আপনার প্রেম ভালোবাসার গল্প শুনতে চায়, যে আপনি সিঙ্গেল কিনা, বিয়ে করেছেন কিনা, আমাকে প্রশ্ন পাঠিয়েছে, উত্তর আপনার কাছে জানতে চাই। আমি তো একদম পিওর 100% পিওর সিঙ্গেল। সেক্ষেত্রে কেমন ছেলে চান বিয়ের জন্য? এটা খুব টাফ, আমি আসলে সৎ চাই। সেটা সবাই চায়, সত্যি কথা বলে, মানে প্রতারক না হোক, হ্যাঁ এইটুকু, এতটুকু হলে হবে। আমি চাকরি বাকরি করি, অনেক টাকা রোজগার করি, সরি মানে মাশাআল্লাহ, তো আমি খাওয়াতে পারবো, সমস্যা নেই। মানে ঘর জামাই খুঁজছেন? ঘর জামাই হলে খুব ভালো হয়। মানে কি হয়েছে জানেন, আমি বিয়ে করি না কেন, আরেকটা অনেক ছেলে দেখায় আম্মু, আমার না আম্মু আব্বুকে ছেড়ে থাকতে ভালো লাগে না। আচ্ছা, এই জন্য আমি চাই আমার সুপ্ত বাসন আমি জানি হবে নাকি, আমি চাই ঘর জামাই থাকুক,
বিয়ে তো করতে এবং হবে আমি রান্না করতে পারি না তো, এবং ছেলেটা যেন ভালো রান্না করতে পারে। তার মানে তো উল্টো হয়ে যাচ্ছে, আপনি তো ঘর জামাই নামে তারপরে হচ্ছে কি বলবেন আমি কোনো নির্যাতন করব না, না টর্চার করব না, অনেক আদর করব, শুধু রান্না বান্না করে রাখবে। আর হচ্ছে আমার বাসায় যেন আমার আম্মু আব্বুর সাথেও থাকতে পারি, আমি যখন বাইরে কাজ করবো আব্বু আম্মুকে একটু সময় দেবে। আপনার কাছে কি মনে হয় আপনি এমন ছেলে পাবেন? কিছুই তো পাচ্ছি না। পাচ্ছেন না? আচ্ছা যাই হোক, আপনার স্কুল কলেজ বড় হওয়া কোথায়, দেশের বাড়ি কোথায় ছিল? আমি আসলে ছোটবেলায় ঢাকায় বড় হয়েছি, আমার বাবা মাও ঢাকায় বড় হয়েছে। আমার পূর্বপুরুষ আমি শুনেছি কুমিল্লায়, দাদার বাড়ি কুমিল্লা। দাদার বাড়ি দাদার বাবার বাড়ি কুমিল্লা। আমার স্কুল ছিল হচ্ছে স্কুল মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আর কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, কমার্সের স্টুডেন্ট। বর্তমানে কি পড়াশোনা শেষ? এই মুহূর্তে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি গত বছর বিউপি থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এমনিতে সমৃদ্ধি, এখন তো আপনি অনেক উপস্থাপনায় ব্যস্ত, গান গাইতে পারেন, নাচতে পারেন? নাচতে পারি, কিন্তু এখন তো আর নাচা যাবে না। এখন নাচা যাবে না, তাহলে একটু গান শোনাবেন? না, গান না, শোনাবেন না? গান আমি পারি না। আচ্ছা, গান বাথরুমেও ভুলে গাই না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কবিতা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কবিতা শোনাতে পারি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কবিতা, মনে থাকবে আরণ্যক বসুর। আমি জানি না কতটুকু সুন্দর কবিতা আবৃত্তি করতে পারবো আমি। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, তখন আমরা প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় একটা ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? মনে হয় সুন্দর হয়েছে। হ্যাঁ মনে থাকবে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ মনে থাকবে, আমাকে মনে রাখবেন সবাই। আচ্ছা, আর এমনিতে আপনি তো এখন আপনাকে প্রচুর ইন্টারভিউ নিতে দেখা যাচ্ছে, ফিউচার প্ল্যানিং কি, আসলে কি করতে চান? নায়িকা হবেন, গায়িকা হবেন? তো না বলে দিলেন। গায়িকা জীবনে নায়িকা হবেন? নায়িকা এটা মনে হয় হব না। কেন? যদি অফার আসে? বাসা থেকে বলছে বের করে দেবে। এখন জামাইকে বিয়ে করার পরে জামাই যদি আমাকে আর এমনিতে তাহলে ফিউচার প্ল্যানিং কি, ভবিষ্যতে কি করতে যাচ্ছেন? ফিউচার প্ল্যানিং হচ্ছে আমি যেটা চাচ্ছি যে আমার একটু বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল। দেশের বাইরে? দেশের বাইরে, সো স্টাডির জন্য হয়তো বা বাইরে যাব। আর প্রেজেন্টেশনটা আমি আসলে শখের বশে করি, শখ থেকে আসলে প্রফেশনে চলে আসছে, কিন্তু এটা আমার প্রফেশন থাকবে কিনা এখনো আসলে প্ল্যানিং করিনি। বাট আমি প্রেজেন্টেশন করতে খুব ভালোবাসি, এটা সত্যি। এখন আপনার সঙ্গে একটা কুইজ খেলবো জাস্ট মজা করার জন্য। সেটা হচ্ছে যে আমি আপনাকে এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ড বলবো, এই ওয়ার্ড দিয়ে আপনাকে নাম বলতে হবে, সময় বেশি নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এটা আপনি পারবেন। ওকে যাই। হ্যাঁ, এ আফগানিস্তান, বি বাংলাদেশ, সি কানাডা, ডি দক্ষিণ আফ্রিকা। ডি দিয়ে ডেনমার্ক ছিল। ডেনমার্ক, ইয়া। আমি কি কন্টিনিউ করব? ইউর ওয়ে। আচ্ছা একবার ট্রাই করি। ই আরে কি অবস্থা, আমি কি কোনো দেশের নামই জানি না। ইংল্যান্ড। ইংল্যান্ড। এফ এফ দিয়ে ফিনল্যান্ড। আচ্ছা ঠিক আছে। এফ জি জি দিয়ে ঘানা। এইচ হল্যান্ড। নেদারল্যান্ডস, হল্যান্ড একই দেশ। ওকে এইচ, তারপর কি? আই জি এইচ আই। আই দিয়ে আয়ারল্যান্ড। জে যেতে জাপান। কে কে দিয়ে কেনিয়া। এল এল দিয়ে লন্ডন। লন্ডন হচ্ছে রাজধানীর নাম। ওই হইলো। আচ্ছা ওই হবে হইলো। তো। এল দিয়ে অবশ্যই দেশের নাম আছে। নাই আছে। আপনি বলেন। লিবিয়া, লেবানন। আচ্ছা হ্যাঁ আমি পারছি, আমি কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা এরপরে এম। এম দিয়ে মঙ্গোলিয়া। এত কঠিন নাম বলেন কেন? মালদ্বীপ ছিল। এন যাই হোক, এন দিয়ে নর্থ আমেরিকা। নেপাল। নেপাল, অনেক কিছু আছে। ও ও দিয়ে অস্ট্রেলিয়া না কোস্টারিকা তো ওটা। আচ্ছা ওমান। ওমান। পি পি দিয়ে পোল্যান্ড। পাকিস্তান। আচ্ছা ঠিক আছে। ওকে কিউ, এটা একটু কঠিন। কাতার। ও পার্সেন্ট। পি আর রাশিয়া। এস সাউথ আফ্রিকা। টি, আমার নাম বললেন না। টি দিয়ে থাইল্যান্ড। আচ্ছা ইউ উগান্ডা। হয়েছে, এটা কঠিন ছিল। তারপর হচ্ছে ভি ভেনেজুয়েলা। ওকে ডাব্লিউ, এটা কঠিন। ওয়েস্ট ইন্ডিজ। ওফ, এই কঠিনটা পারছেন, পরেরটা পারবেন না। এক্স, এটা নিয়ে কোনো দেশের নাম নেই আমার মনে হয় নাই, আমাকে হ্যাঁ। ঘাটাঘাটি করতে হবে। তারপর জেড
ওয়াই কি ও আপনি ওয়াই এক্সেল করেন ওয়াই হয় সেটা তানভীর জানে না না আচ্ছা ওয়াইটা আমি জানি আপনি না পারলে ওয়াই এইটা পারবো না ইয়েমেন ইয়েমেন হ্যাঁ আর জেড জেড দিয়ে জিম্বাবুয়ে ও পারছে তাহলে একটা বাসায় গিয়ে গুগলে সার্চ করতে হবে Okay, ঠিক no আছে problem. অনেক আড্ডা দিয়েছি আপনার সঙ্গে শেষমেশ বলতে চাই আপনার ভক্ত আছে অনেকে আছে আপনার সমালোচনা করে আবার অনেকেই পছন্দও করে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে চাইলে কিন্তু বলতে পারেন আচ্ছা সেটা হচ্ছে আপনারা আমার প্রেজেন্টেশন দেখছেন আমি প্রেজেন্টেশন নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আমি কখনোই অফেন্সিভ কোশ্চেন করতে চাই না আমি খুব খুব ঠান্ডা মাথার একজন মানুষ আপনারা প্লিজ আমাকে ভয় পাবেন না আমি সব সময় আলোচিত এবং সমালোচিত থাকতে চাই কিন্তু আমি নেগেটিভভাবে আলোচনা একটু কম আসতে চাই আর কি